হ্যালো, লুসি বলছো? ইয়োনো? একটু কথা ছিল। তোমার মতো মানুষের সাথে কোনো কথা নেই আমার। প্লিজ লুসি, একবার আমার কথাটা শোনো। বললাম তো, আমার সাথে তোমার কোনো কথা নেই। ইয়োনো আর কিছু বলতে যাবে তার আগে লুসি ফোনটা কেটে দেয়। পিছনে ফিরে জিসুকে দেখে থমকে দাঁড়ায় সে। আপু তুমি? ইয়োনো তোকে ফোন কেন করেছিল লুসি? না মানে, কি লুকাচ্ছিস লুসি? আর তুই বা সেদিন তালুকদার বাড়ি থেকে এলি কেন? আপু আসলে কি, আসলে নকলে সত্যি বল। আসলে আমি বল। আমি ইয়োনোকে বিয়ে করেছি। মানে তুই কি করছিস? তুই কি বলছিস? তোর কোনো ধারণা আছে লুসি? হ্যাঁ আপু, আমি ঠিকই বলছি। তোর তোর একবারও লজ্জা করলো না? সব জেনে শুনে ওই ইয়োনোকে বিয়ে করতে? কেন করছিস বল? আমি চেয়েছিলাম ভালোবাসার মানুষ ধোকা দিলে কেমন লাগে সেটা ওকে বোঝাতে। আর সুগা, জাংকুক ওরা তোকে বিয়ে করতে দিল? বিগ ব্রো আর ভাইয়া আমাকে অনেক বুঝিয়েছিল বিয়েটা না করার জন্য, কিন্তু আমি আমার জেদ থেকে সরে আসিনি। বলেছিলাম আমার কথা না শুনলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। শেষমেশ ওরা আমার জেদ মানতে বাধ্য হয়েছিল। তালুকদার বাড়ি না গেলে ওদের বিজনেস সিক্রেটগুলো কি করে লিক করতাম বলো? ওদের সবাইকে কি করে পথে বসাতাম? আর তুই একবারও নিজের কথাটা ভাবলি না? হ্যাঁ রে, বিয়ে যখন হয়েছে তাহলে কি তোর আর ইউনোর মধ্যে ফিজিক্যাল? কি সব বলছো আপু? মুখ লুকাচ্ছিস কেন? তাহলে কি সত্যি তোদের মধ্যে? লুচির নীরবতায় নিজের উত্তর পেয়ে যায় জিসু। মাথায় হাত দিয়ে থপ করে বসে পড়ে বিছানায়। তুই কি বলছিস? তুই জানিস কেন করলি এমন? আমি আটকাতে চেয়েছিলাম আপু, কিন্তু ইয়োনো শোনেনি। আমি ভেবেছিলাম কয়েক মাসের ব্যাপার, কোনো অসুবিধা দেখিয়ে ওর হাত থেকে দূরে থাকবো আর প্রতিশোধ নিয়ে ফিরে আসবো। আমি বুঝতে পারিনি যে ইয়োনো আমার অনুরোধ রাখবে না। তোর বুদ্ধি দেখে আমি মশা যাচ্ছি। এত বড় ভুল কেউ করে? তুমিও তো ভুল করেছিলে আপু। হান ভাইয়ার বদলে ইয়োনোকে ভালোবাসাটা তোমার ভুল ছিল না বলো? আমার ব্যাপারটা আলাদা লুসি। আমি হানকে কোনোদিনও সেই নজরে দেখিনি। আমি প্রথম থেকে শুধুমাত্র ইয়োনোকেই ভালোবেসেছিলাম। হান আমার কাছে ভালো বন্ধু ও জুনিয়র ছাড়া আর কিচ্ছু নয়। হান বরাবর একটু চুপচাপ স্বভাবের। ও যে আমায় ভালোবাসে সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। ইয়োনোর মিষ্টি কথায় যত্নে আমি ওকে বিশ্বাস করে ফেলেছিলাম। বয়সের ব্যবধান আমাদের মনে কোনো দাগ কাটতে পারেনি। আমি ইয়োনোকে বিশ্বাস করতাম, কিন্তু ও যে আমাকে এইভাবে ঠকাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। মানে কি বলতে চাচ্ছ? আমি ভুল করেছি সেটা না জেনে করেছি। সেই ভুলের জন্য গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ পর্যন্ত করতে গেছি। কিন্তু তুই তো জানিস যে ইয়োনো কেমন, তারপরেও তুই কেন ওকে বিয়ে করতে গেলি? লুসি চুপ করে থাকে। জিসুর প্রশ্নের উত্তর হয়তো লুসি জানে। লুসিকে চুপ করে থাকতে দেখে মনে সংশয় আসে জিসুর। তুই ইয়োনোকে ভালোবাসিস লুসি? আপুর কথায় চোখ বড় বড় হয়ে যায় লুসির। কি উত্তর দেবে সে? কি হলো বল, উত্তর দে। ভালোবাসিস তুই ওকে? না না, মোটেও না। তাহলে উত্তর দিতে এতক্ষণ সময় লাগলো কেন? জানি না আপু, আমার মাথাটা বড্ড ধরেছে, আমি একটু ঘুমাবো। লুসি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। লুসির দিকে সন্দেহহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসে জিসু। কোথাও খোঁজ পেলি সুগা? নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল সুগা। এক হাতে তার চলন্ত সিগারেটটা অস্ত্রতে গুজে দিয়ে সামনে তাকায় সে। উস্কো খুস্কো চুল, লাল চোখ যেন অনেকক্ষণ ধরে অশ্রুপাত করেছে। ভাইয়ের এরূপ দেখে চমকে ওঠে জাংকুক। আমার বাচ্চাটার কি হবে ভাইয়া? আমার জিমিনের কি হবে? এই অবস্থায় ও কোথায় চলে গেল ভাইয়া? আমার ভুলের শাস্তি ও নিজেকে দিচ্ছে কেন বলতে পারো? হাউমাউ করে কেঁদে ওঠে সুগা। আজ হয়তো সুগাকে দেখলে যে কেউ ভাববে যে একজন পুরুষ মানুষ হয়ে কি করে এভাবে কাঁদতে পারে। শান্ত হ সুগা, কারোর কিছু হবে না। আমি ঠিক ওদের খুঁজে বের করব, তুই শান্ত হ ভাই। সুগার মাথায় হাত বুলিয়ে বলে জাংকুক। তার নিজেরও বারবার ভেতরটা কেঁপে উঠছে, চোখ দিয়ে জল বেরোতে চাচ্ছে। কিন্তু এই সময় যদি সে ভেঙে পড়ে তাহলে তার পরিবারকে কেউ সামলাতে পারবে না। দেখতে দেখতে আজ প্রায় 3 মাস পেরিয়ে গেছে, তবুও তে আর জিমিনের কোনো খোঁজ মেলেনি। চৌধুরী ম্যানশনের আবহাওয়া আগের থেকে এখন বেশ পরিবর্তিত।
সুগা স্ত্রীর চিন্তায় খাওয়া দাওয়া সব ছেড়ে দেওয়ার জন্য তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে জাঙ্কুকও পাগল প্রায়। এমন কোনো জায়গা সে বাকি রাখেনি যেখানে তেকে খুঁজতে বাকি আছে। তেকে ছাড়া এক মুহূর্ত শ্বাস নেওয়াটাও যেন তার জন্য দুষ্কর হয়ে উঠেছে। যিশু তার মেয়েকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছে। সে চায় না তার মেয়ে কখনো তার অতীত সম্পর্কে জানুক, তাই তার এই সিদ্ধান্ত। ইয়নো নিজের অতীতের করা কার্যের বড়ই অনুতপ্ত। হাজারবার জাঙ্কুক আর সুগার পা ধরে ক্ষমা চেয়েছে সে, কিন্তু তাকে জাঙ্কুক ক্ষমা করেনি। নিজের লোকদের দিয়ে এমন মার খাওয়ায় যে আধ মারা হয়ে পড়ে আছে ইয়নো। বর্তমানে নিজের পায়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছে সারা জীবনের জন্য। হুইল চেয়ারে একমাত্র সঙ্গী তার। এখন তার বাস বস্তি এলাকায়। তালুকদারদের ভরাডুবির পর আর তাদের যৌথ পরিবার নেই। যে যার মতো করে কোনো রকমের দিন যাপন করছে। গঙ্গেয় সাহেবকে তার কোনো ছেলে নিজের সঙ্গে নেননি। বর্তমানে তার ভিক্ষা করেই জীবন যায়। পাপের ফল হয়তো এটাকেই বলে। জিহব সাহেব আর তার স্ত্রীর সঙ্গে গ্রামে থাকেন এখন। ইয়নোর সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন, তাই ইয়নোকে এখন বস্তিতেই কোনো রকমের দিন যাপন করতে হয়। ওষুধ কেনার টাকাটাও তার কাছে নেই। বস্তির বাচ্চাদের পড়িয়ে যা পায় তাতে খালি দুবেলা কোনো রকম পেটে ভাত জোটে। যে ছেলে আগে 2 হাতের টাকা উড়াতো, সেই ছেলে যে এভাবে জীবন কাটাবে তা হয়তো কোনোদিনও কেউ ভাবেনি। আজ 2 মাস হলো লুসি আর ইয়নোর ডিভোর্স হয়ে গেছে। মাঝে মধ্যে লুসি বস্তিতে এসে দূর থেকে দেখে ইয়নোকে। কেন এমন করে তার কোনো ব্যাখ্যা হয়তো লুসির কাছে নেই। ভালোবাসা হয়তো এটাকেই বলে, যেখানে শত ভুলের পরেও কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি চাইতে পারে না। কই যাবেন আপা? ইয়নোর ঘরের পিছনে জানলা দিয়ে উকি দিয়ে দেখছিল লুসি। পিছন থেকে অপরিচিত ডাকে চমকে ওঠে সে। কি হলো আপা, বললেন না কই যাবেন? কার খুঁজতেছেন? কাউকে না ভাইয়া, আসলে কাউরে না কইলেই হইব। প্রতি সপ্তাহে এখানে আপনি আইসা আমাগো ইয়নো মাস্টারের ঘরের ভিতর উকিঝুঁকি মারেন কেন? কি ভাবছিলেন আমরা কেউ বুঝবো না? বাহিরে হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে হুইল চেয়ার ঠেলে জানালার কাছে এগিয়ে আসে ইয়নো। কি হয়েছে জব্বার মিয়া, বাহিরে এত হল্লা কিসের? এই দেখেন মাস্টার, এই মায়া আপনার ঘরের ভিতর উকিঝুঁকি মারতাছিল। কে? তাকে নিয়ে আসেন ভিতরে। জব্বার মিয়া লুসিকে নিয়ে ভেতরে আসেন। লুসিকে দেখে স্তব্ধ হয়ে যায় ইয়নো। আজ কতদিন পর সেই চোখ, সেই মুখ দেখছে সে। এই মুখের এত মায়া কেন আগে তার চোখে ধরা পড়েনি? কেন তার জীবনটা এত জটিল হলো? হিংস যে কি পরিমাণ ক্ষতিকর তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কিন্তু আফসোস করেও বা আজ আর কোনো কিছুই ঠিক হওয়ার নয়। পাহাড়ের বুকে ছোট্ট একটি গ্রাম। মিষ্টি রোদ আর শীতল বাতাস যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। গ্রামের জনসংখ্যা বলতে গেলে খুবই কম। গ্রামের একটা বাড়িতে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে আশ্রয় নিয়ে আছে 2 বোন তে আর জিমিন। জিমিন এখন 5 মাস পড়েছে আর তের 4 মাস চলছে। নিজের গর্ভবতী হয়েও বোনের যত্ন যেন ত্রুটি রাখছে না তে। আর কত খাওয়াবে আপাই, পেট এবার ফেটে যাবে তো। চুপ কর তো, এই সময় ভালো ভালো না খেলে হবে? ডাক্তার কি বলেছে মনে আছে? বাচ্চা দুর্বল আছে, ভালো খাবার খেতে হবে। ডাক্তার না ছাই, ও তো আসে খালি তোমায় দেখতে। আবার ফালতু কথা বলছিস তুই? তোকে না বলছি এসব বলবি না। আজ হানজিন ভাইয়া ছিলেন বলেই সেদিন অত রাতে আমরা চেবলি বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। কোথায় যাব, কি খাবো সেই চিন্তা করতে হয়নি। সে এত সাহায্য কেন করছে তা কি আর আমি জানি না? তোমার মনে নেই হানজিন ভাইয়া কেমন পাগল ছিল তোমার জন্য? আমাদের পাড়ার প্রায় সবাই জানতো হানজিন ভাইয়া তালুকদারদের বড় নাতনির জন্য পাগল হয়েছে। খিলখিল করে হেসে ওঠে জিমিন। বোনকে এমন করে হাসতে দেখে প্রশান্তির হাসি হাসে তে। এই হাসি যেন কোথায় হারিয়ে গিয়েছিল তার ছোট্ট বোনটার জীবন থেকে। কোথায় হারালে আপাই? বোনের ডাকে ভাবনায় ছেদ পড়ল তের। কোথায় আর হারাবো? কেন? হানজিন ভাইয়ার ভাবনায়? মার খাবি জিমিন, ফাজলামি হচ্ছে আমার সাথে। বারে, ফাজলামি কিসের? উনি তো আজও তোমার পছন্দ করেন, একটা সুযোগ দিয়েই দেখো না।
জিমিন, কি বলছিস? মাথা ঠিক আছে? তুই ভুলে যাচ্ছিস আমি বিবাহিত। সে সম্পর্কে ফেলে এসেছো, তার জন্য কেন নিজের বাকিটা জীবন নষ্ট করবে আপাই? ওই চৌধুরীর বাড়ির কোনো ছেলেই ভালো না। একটু ভুল বললি তুই জিমিন। জাঙ্কুক ভালোবাসতে জানেন। হতে পারে ওনার ভালোবাসার পদ্ধতি বাকিদের থেকে আলাদা, কিন্তু ওনার মতো করে আমাকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। আমাকে কষ্ট দিয়ে উনি নিজের শরীর ক্ষত বিক্ষত করেছে, গোটা গায়ে আঘাত করেছে নিজের। যে আমার দিকে কোনো জোর দিয়েছে তার জীবন তিনি এক প্রকার কেড়ে নিয়েছে। আমি ওনার অস্তিত্বে মিশে আছি। আমি বিনা উনি নিঃস্ব। টেবিনা যে জাঙ্কুক চৌধুরী নিঃস্ব। এত ভালোবাসো যখন, কেন তাকে ছেড়ে এলে আপাই? বোঝাতে যে ওনারই স্ত্রী আমি, ওনার সমান রাগ জেদ আমারও আছে। অনিচ্ছাকৃত হলেও উনি আমায় যে কষ্ট দিয়েছিলেন, সেই কষ্ট তাকেও পোড়াতে আমার তাকে ছেড়ে আসাটা দরকার ছিল। তোমার মনে হয় জাঙ্কুক চৌধুরী তোমায় খুঁজবে আপাই? একটা টাইম পার হলে তো সেও হাল ছেড়ে দেবে, তখন কি হবে? জাঙ্কুক চৌধুরীর শরীরে যতদিন প্রাণ থাকবে ততদিন সে তার প্রাণপ্রেয়সীকে ব্যাকুল হয়ে খুঁজবে। বক্ষ মাঝে আমায় না চেপে ধরা অবধি ওনার শান্তি হবে না জিমিন। এতটাই শিওর কি করে তুমি আপাই? আমার স্বামীকে আমি চিনব না, সেটা কি কখনো হতে পারে? ভিতরে আসতে পারি ম্যাডাম? হঠাৎ এক পুরুষালী কণ্ঠে পিছনে ফিরে তাকায় ওরা। ব্যক্তিটিকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে দুজনের।